শুভ সকাল। তোমাদেরকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স আ পিএইচ 1205 ক্লাসে। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে টিকা প্রদান শুরু হয়েছে। অ্যা যদিও তোমরা এখনো এটার জন্য এন্টাইটেল না, তারপরও আ বাই দিস টাইম আমি আশা করব যে তোমরা এই প্রিকশনস গুলো ফলো করবা। তো তোমরা জানো যে আমরা এই বোরের এটম মডেল পড়ছিলাম এবং গত ক্লাসে আমরা এই স্পেকট্রাল অ্যানালিসিস দেখেছি পার্টিকুলারলি হাইড্রোজেন অ্যাটমের জন্য। তো আজকে আমরা এই এনার্জি লেভেল গুলো দেখবো এবং এই স্পেকট্রা গুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় অন দি বেসিস অফ বোর মডেল আমরা সেটা দেখবো। তো তোমরা জানো যে আ আমরা যদি নাকি এই যে কনসেপচুয়াল যে হাইড্রোজেন মডেল গতদিনে আমরা আলোচনা করেছি যে একটা সার্কুলার অরবিট এবং আমরা যদি কনসিডার করি যে সেখানে ইলেকট্রন ঘুরছে এবং নিউক্লিয়াস সেন্টারে আছে। তো তোমরা জানো যে হাইড্রোজেনের জন্যে তার সেন্টার হলো কি একটা পজিটিভ চার্জ আছে, তার মানে একটা প্রোটন আছে এবং আউটার শেলে একটা ইলেকট্রন আছে। তো এখন আমরা যদি এটা টোটাল এনার্জি কনসিডার করি, তাহলে এইখানে একটা হলো যে আমার এই যে ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের এই যে ইলেকট্রন যেহেতু ঘুরছে, তাহলে তার জন্য একটা কাইনেটিক এনার্জি থাকবে। ইন অ্যাডিশন যেহেতু আমাদের এখানে একটা প্রোটন ইনভলভ আছে যেটা পজিটিভলি চার্জ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ, কাজেই তাদের ইন্টারেকশনের জন্য আমরা এখানে একটা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে কাজ করছে, কাজেই তার জন্য আমরা একটা পটেনশিয়াল এনার্জি পাবো। তো তোমরা জানো যে কাইনেটিক এনার্জিকে আমরা ডিজাইন করি হাফ mv স্কয়ার। অবশ্যই উই আর টকিং অ্যাবাউট নন রিলেটিভিস্টিক কেস। এবং পটেনশিয়াল এনার্জি ভি ইকুয়াল টু আমাদের কি মাইনাস স্কয়ার বাই 4 পাই এপসিলন নট আর। যেখানে আর হলো আমাদের প্রোটন থেকে ইলেকট্রনের সেপারেশন, ইন আদার ওয়ার্ডস নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের সেপারেশন। তাহলে এখন এই দুটো জিনিস আমরা কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জিকে যদি আমরা এড করি, তাহলে আমরা কি পাবো? তো তোমরা জানো যে তার আগে আমরা যদি নাকি এই যে ফোর্স ব্যালেন্স নিয়ে গতদিনে আমরা কথা বলেছি যে এইখানে আমাদের দুটো ফোর্স কাজ করছে। একটা হলো যদি নাকি আমরা বলি যে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে সেখানে আমাদের একটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স আছে। এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স আমাদের লাগবে এবং সেটা হলো mv²/r। অন দি আদার হ্যান্ড যেহেতু আমাদের এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যেহেতু আমাদের একটা প্রোটন আছে এবং ইলেকট্রন হলো আমাদের নেগেটিভলি চার্জ, তার মানে তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে। এবং এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, এটাই তোমাকে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে। সো আমরা যদি এই ফোর্স দুটো ব্যালেন্স করি, তাহলে আমরা ইতোমধ্যেই দেখেছি সেখান থেকে আমরা এই যে ইলেকট্রন যে অরবিটে ঘুরছে তার যেই ভেলোসিটি ভি, সেটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি অ্যান্ড দ্যাট ভি উইল গিভ ইউ ই ওভার স্কয়ার রুট অফ 4 পাই এপসিলন নট এম আর। এখন আমরা এই যে ইকুয়েশন 7 যদি নাকি এই ইউজ করি আমরা এই টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এর এই ভিতে এখানে এবং বি ইকুয়াল টু মাইনাস স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট অলরেডি আমরা এখানে অ্যাচিভ করেছি, দেখেছি। তো সেই দুটো যদি আমরা এখানে এড করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই দুটোকে এড করলে কি পাই আমরা? এই দুটোকে এড করলে আমরা পাই স্কয়ার ওভার 8 পাই এপসিলন নট আর। অবশ্যই এখানে একটা নেগেটিভ সাইন হবে বিকজ আমাদের এই যে ডান পাশের কোয়ান্টিটিটা এটা ইজ হায়ার দ্যান দি ফার্স্ট ওয়ান। এখন কথা হলো যে আমরা যদি এই এনার্জিটাকে আমরা এই যে এনার্জি লেভেল দিয়ে ডিজাইন করি, তাহলে ই এর জায়গায় আমরা এখানে একটা এন বসাতে পারি, ইএন বসাতে পারি এবং তোমরা জানো যে এই তাহলে আর এর ক্ষেত্রেও আমরা একটা এখানে এন সাবস্ক্রিপ্ট বসাতে পারি। রেস্ট অফ দ্য থিংস তোমরা জানো যে এইখানে এই পার্টিকুলার কেসের জন্য এই জিনিসগুলো হলো আমাদের কি কনস্ট্যান্ট বা ইনভ্যারিয়েবল। তাহলে এখন দেখো যে অলরেডি আমরা দেখেছি যে স্টেবল অরবিট যদি আমরা বলি, তাহলে সেই স্টেবল অরবিটের রেডিয়াস rn কে আমরা
ডিজাইন করতে পারি n স্কয়ার h স্কয়ার এপসিলন নট বাই পাই m স্কয়ার। এটা আমরা অলরেডি ডিরাইভ করেছি, তোমরা জানো। তো আমরা যদি নাকি এই এক্সপ্রেশনটা, এই যে স্টেবল অরবিটের এক্সপ্রেশনটা আমরা এই ইকুয়েশন 12 এ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনটা টার্ন ইট ইনটু en ইকুয়াল টু মাইনাস me টু দি পাওয়ার 4 8 এপসিলন নট স্কয়ার h স্কয়ার এন্ড দেন 1 ওভার n স্কয়ার একটা টার্ম থাকে, যেখানে অবশ্যই n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি। এখন আমরা যদি নাকি এই এম তো জানো তোমরা, এর এম হলো আমাদের ইলেকট্রনিক মাস, ই হলো আমাদের ইলেকট্রনিক চার্জ, এপসিলন নট হলো আমাদের পারমিটিভিটি কনস্ট্যান্ট এবং এইচ হলো আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো আমরা যদি নাকি এই ভ্যালুগুলো এইখানে সব বসাই এবং এন এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ফার্স্ট যেই অরবিট, এইটাকে আমরা অনেক সময় গ্রাউন্ড স্টেটও বলি, তাহলে সেইটা আমরা পাবো -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। এবং এটাকে যদি আমরা এই ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, সেটা তোমাকে দিবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে অনেক সময় এইটাকে অনেক সময় রিডবার্গও বলা হয়। তোমরা খেয়াল রাখবা, এই রিডবার্গ কিন্তু এটা হলো এনার্জি ইউনিট, যেটা আমরা দেখেছি এই যে me টু দি পাওয়ার 4 বাই 8 এপসিলন নট স্কয়ার h স্কয়ার। এইটাকে যদি তুমি কনভার্ট করো এন্ড দেন যদি এমকেএস ইউনিটে তুমি এই রেজাল্টটা চাও, তাহলে সেটা এই 2.18 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল দিবে, অথবা যদি ইলেকট্রন ভোল্টে বলো তাহলে এটা 13.6 ইলেকট্রন ভোল্ট দিবে। তো তোমরা ইতোপূর্বে রিডবার্গ নাম্বার পড়েছো। এই যে রিডবার্গ নাম্বার এবং রিডবার্গ দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিডবার্গ, এটা একটা এনার্জি ইউনিট। অনেক সময় যেহেতু আমাদের এটা গ্রাউন্ড স্টেট এনার্জি, তো আমাদের আরো অনেক সময় এই জিনিসটা প্রয়োজন পড়ে, সেই জন্য এইটা একটা কনভেনিয়েন্ট এনার্জি ইউনিট এই যে অ্যাটমিক লেভেলে। তো সেই জন্য এইটা অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যদি নাকি এই যে ইকুয়েশন 13 আমরা ডেভেলপ করলাম, এই যে ইকুয়েশন 13 যদি তোমরা দেখো, এই n এর ভ্যালু যদি আমরা 1 2 3 ইত্যাদি ইত্যাদি বসাই, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে এইখানে অলরেডি তোমরা এটা দেখেছো যে -13.6 ইলেকট্রন ভোল্ট এইটুকু, এবং যদি তোমরা জুলে বলো তাহলে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল। এন্ড রেস্ট অফ দি থিং এটা ডিপেন্ড করছে n এর ভ্যালু কত হচ্ছে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে n এর ভ্যালু যদি 1 2 3 1000 2000 5000 ইত্যাদি বসায়, স্টিল সবগুলো এনার্জি লেভেলই কিন্তু নেগেটিভ। হোয়াট ডাজ ইট মিন? তার মানে হলো যে নেগেটিভ এনার্জি মিনস হলো যে এই ইলেকট্রন ইজ বাউন্ড টু দি কি অ্যাটম। তার মানে হলো যে যতক্ষণ তোমার এনার্জি নেগেটিভ থাকবে, ততক্ষণ হলো ইলেকট্রনটা ওই অরবিটের মধ্যে থাকবে। যখন তোমার বা এইটা অ্যাটমের এক্সিস্টেন্স থাকবে, যখনই এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হলো, যদি আমরা নেগেটিভ সাইনটা উঠিয়ে দিই, তাহলে এইটা হলো আমাদের ম্যাক্সিমাম এনার্জি, যেটা নাকি যদি আমরা এই অ্যাটমটাকে দিই তাহলে কি হবে? তারপরে এর থেকে একটু বেশি দিলে এই এনার্জি কি হয়ে যাবে? তখন আর নেগেটিভ থাকবে না। তার মানে তখন পজিটিভ হয়ে যাবে। হোয়াট ডাজ ইট মিন? এটার মিনিং হলো, যে দেন যে এই ইলেকট্রন ইজ নো লঙ্গার বাউন্ড টু দি অ্যাটম। তার মানে তখন ওই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনে পরিণত হয়ে যাবে। আনলেস আদারওয়াইজ আমরা যতক্ষণ পর্যন্ত এই অ্যাবসলিউট ভ্যালু 13.6 ইলেকট্রন ভোল্টের নিচে পর্যন্ত আমরা এনার্জি যদি দিই, স্টিল ইলেকট্রনটা এই থাকবে উইদিন দি অ্যাটম। এখন আমরা যদি n এর ভ্যালু 1 2 3 ইত্যাদি বসাই এবং আমরা যদি সেটাকে প্লট করি, তাহলে তোমরা এখানে দেখছো যে গ্রাউন্ড স্টেট তো অলরেডি তোমরা দেখেছো যে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা এই পাশে এইগুলো এনার্জি জুলে দেখিয়েছি এবং এই পাশে আমরা ইলেকট্রন ভোল্টে দেখিয়েছি। এন্ড দেন আমরা যদি n ইকুয়াল টু 2 বসাই, n ইকুয়াল টু যদি আমরা 2 বসাই, তাহলে সেখানে আমরা -3.40 ইলেকট্রন ভোল্ট। যদি আমরা n ইকুয়াল টু 3 বসাই, তাহলে আমরা এখান থেকে দেখছি যে
-1.51 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড সো অন। তো n ইকুয়াল টু যখন নাকি তুমি ইনফিনিটি বসাবা তখন এই এনার্জি তোমার শূন্য হয়ে যাবে। এবং তারপর তার থেকে বেশি এনার্জি যদি হয় তার মানে হলো যে তখন আর ইলেকট্রনটা এই অরবিটের মধ্যে থাকতে পারবে না বা হাইড্রোজেন অ্যাটম হিসাবে আর সেটার এক্সিস্টেন্স থাকবে না। এবং আমরা যেমনটা তোমাদেরকে গতদিনে বলেছিলাম, আমরা এই করেসপন্ডেন্স বোঝানোর চেষ্টা করেছি। যদি আমরা ডি ব্রগলি ওয়েভ দিয়ে আমরা জয়েন করতাম, তাহলে আমরা যখন n ইকুয়াল টু 1 তখন একটা কমপ্লিট ডি ব্রগলি ওয়েভ দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম। n ইকুয়াল টু 2 যদি হতো তখন আমরা দুটো ডি ব্রগলি ওয়েভ দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম অ্যান্ড সো অন। তো তোমরা ইতোমধ্যে অবজার্ভ করলে যে আমাদের এই যে এনার্জি লেভেলগুলো এখানে দেখো, এগুলো সবগুলো কিন্তু ডিসক্রিট, কন্টিনিউয়াস নয়। আমরা এখানে একটা এনার্জি ডায়াগ্রাম এখানে ড্র করেছি। তো এখানে দেখো যে আমরা এই যে ১, ২, ৩, ৪, ৫ অ্যান্ড সো অন আমাদের এই যে এনার্জি লেভেলগুলো সবগুলো হলো আমাদের ডিসক্রিট এনার্জি লেভেল। তো এইখান থেকে একটা ওয়ে আউট করা যায় কিনা যাতে নাকি একটা মডেল ডেভেলপ করা যায় এবং যেটা দিয়ে আমাদের এই যে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে নোন ফ্যাক্ট গুলো আছে সেগুলোকে ডেসক্রাইব করা যায় কিনা। তো ধরো আমরা যদি বলি যে যদি নাকি একটা ইলেকট্রন হায়ার এনার্জি স্টেটে থাকে, তো তোমরা দেখছো যে এটার তুলনায় এইটা হায়ার এনার্জি স্টেট, বিকজ এই জায়গার তুলনায় এইখানে ইলেকট্রনের এনার্জি বেশি। যদিও নেগেটিভ, তো যেহেতু এটা কম নেগেটিভ কাজে এটা হলো বেশি। অ্যান্ড এটার তুলনায় আমরা যদি এই যে ৩ নম্বর স্টেট আমরা কনসিডার করি, তো তাহলে আমরা দেখতে পাবো যে এইটা হায়ার দ্যান দি সেকেন্ড লেভেল। তাহলে এখন আমরা যদি এইটা অ্যাসার্ট করি যে যদি নাকি আমাদের একটা ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে লোহার এনার্জি লেভেলে যায়, তাহলে সে একটা ফোটন দেবে। যদি আমরা এইটা কনসিডার করি তাহলে আমাদের এই যে বলতে পারি যে আমার ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি দ্যাট উইল গিভ ইউ দি ফোটন এনার্জি। তো আমরা যদি নাকি এই যে ইনিশিয়াল এনার্জিকে ইআই দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ফাইনাল এনার্জিকে যদি আমরা ইএফ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে উই আর গোয়িং টু গেট ইআই মাইনাস ইএফ ইকুয়াল টু এইচ নিউ। যেখানে তোমরা জানো যে ফোটনের এনার্জিকে আমরা ইতোমধ্যেই ডিজাইন করেছি এইচ নিউ দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি নাকি এই ইনিশিয়াল এনার্জিকে ইআই বলি, তাহলে তার করেসপন্ডিং ভ্যালুটা কত হবে? তো তোমরা জানো -me⁴/8 এপসিলন নট এইচ স্কয়ার ইনটু 1/n স্কয়ার, এটা হলো আমার এনার্জি ডিজাইনেশন। কাজেই আমরা যেহেতু এখানে একটা আই দিয়েছি, আমরা এন এর সাবস্ক্রিপ্ট একটা আই দিচ্ছি, ni স্কয়ার লিখছি। অ্যান্ড লাইকওয়াইজ আমাদের ফাইনাল এনার্জি EF ইকুয়াল টু হবে আমাদের -me⁴/8 এপসিলন নট স্কয়ার এইচ স্কয়ার ইনটু 1/nf স্কয়ার। তাহলে এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এনার্জি ডিফারেন্সটা তাহলে কত হবে যদি আমরা EI মাইনাস EF করি। তাহলে এই যেহেতু আমরা এই EF এর আগে একটা নেগেটিভ সাইন দিচ্ছি, তাহলে এই নেগেটিভ সাইনটা থাকবে না, তার মানে ইট উইল কাম ফার্স্ট। তো এনিওয়ে তোমরা যদি এইটা ডিফারেন্সটা দেখো তাহলে ইউ উইল গেট me⁴/8 epsilon naught square h square into 1/nf square minus 1/ni square। তো তোমরা এইখান থেকে দেখতে পাচ্ছ যে এইটা যদি নাকি আমরা বলি, যেমনটা ইকুয়েশন 14 এ বলেছি যে আমাদের এই যে ডিফারেন্স ইন এনার্জি, তার মানে এই যে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে দ্যাট উইল গিভ ইউ এ ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জি এইচ নিউ। তাহলে সেই এইচ নিউ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি হবে, এইচ নিউ ইকুয়াল টু এইটা হবে। এবং তোমরা জানো যে এখান থেকে যদি আমরা নিউ এর এক্সপ্রেশনকে আইসোলেট করি, তাহলে নিউ ইকুয়াল টু ইআই মাইনাস ইএফ বাই এইচ। কাজেই আমরা এই যে ইআই মাইনাস ইএফ তো অলরেডি তোমরা ইকুয়েশন 15 থেকে দেখতে পাচ্ছ, এবং এইটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি
me to the power 4 by 8 epsilon naught square h cube into 1 upon nf square minus 1 upon ni square. তো তোমরা জানো যে আমরা যখন এই যে এনার্জি মানে ডায়াগ্রাম দেখেছি এন্ড তার পূর্বে যখন নাকি আমরা এই যে স্পেকট্রাল অ্যানালিসিস করেছি তখন আমরা দেখেছি যে আমাদের এই যে স্পেকট্রাল লাইনগুলোকে আমরা ল্যামডা দিয়ে ডিজাইন করেছি, যেখানে ল্যামডা হলো নাকি ওয়েভলেন্থ অফ লাইট, যেই জায়গায় আমরা লাইনটা পাচ্ছি ওই লাইনের ওয়েভলেন্থ। কাজেই আমরা ফ্রিকোয়েন্সি থেকে এই ল্যামডা প্রিফার করব, এবং তোমরা জানো যে এই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ওয়েভলেন্থের রিলেশন হলো ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। ইন আদার ওয়ার্ডস আমরা যদি এখানে নিউ বলি তাহলে নিউ ইকুয়াল টু কি হবে, সি বাই ল্যামডা। কাজেই আমরা লিখতে পারি 1 upon lambda equal to nu by c। এইটা কনভেনিয়েন্ট বিকজ যেহেতু আমাদের নিউ এর এক্সপ্রেশন অলরেডি আছে, আমরা এখানে সি দিয়ে ভাগ করলে 1 upon ল্যামডার এক্সপ্রেশন আমরা পাবো। তাছাড়া আমাদের আরো কিছু রিজনও আছে, সেটা তোমরা অলরেডি জানো এবং আমরা সেটা দেখব। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে 1 upon lambda equal to কি হচ্ছে, হচ্ছে me to the power 4 by 8 epsilon naught square c h cube into 1 upon nf square minus 1 upon ni square। আমি 1 মিনিট ব্রেক নিচ্ছি। রৌদ্র কি ক্লাসে নাই? মনে হয় নাই। দেখ ভ্যালেন্টাইন্স ডে তে কই গেছে? তাই তো মনে হচ্ছে। যে কথা বলছিলাম যে তাহলে আমরা পেলাম 1 upon lambda equal to me to the power 4 by 8 epsilon naught square ch cube into 1 upon nf square minus 1 upon ni square। অবশ্যই এখানে তোমাদের জেনে রাখা ভালো যে ni is higher than nf all the time because we are talking about যখন নাকি একটা ইলেকট্রন হায়ার এনার্জি স্টেটে থাকবে এবং সেটা যখন লোয়ার এনার্জি স্টেটে ব্যাক করবে, in that case we have a chance যে we can get a transition এবং that will give you a photon যার ওয়েভলেন্থ নাকি হবে ল্যামডা। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ইকুয়েশন 17 আমরা ডেভেলপ করলাম, এই ইকুয়েশন 17 এর সাথে আমরা আগে যে এমপিরিক্যাল ইকুয়েশন গুলো দেখেছি সেগুলোর একটা রিজেম্বলেন্স আছে। তো আমরা দেখি যে যেহেতু আমাদের এই যে এনএফ এবং এনআই এগুলো হলো ইন্টিজার, তো আমরা যদি এই ইন্টিজার গুলো আমরা সুবিধা মতো এখানে সেট করি তাহলে কি হয়, তো তোমরা দেখো যে আমরা যদি এই ফাইনাল যে এনার্জি স্টেট সেটাকে যদি আমরা 1 দিই এবং আমাদের ইনিশিয়াল এনার্জি স্টেটকে যদি আমরা n লিখি ইন ইকুয়েশন 17, যেখানে আমার n এর ভ্যালু 2 3 4, তাহলে ইন দ্যাট কেস আমাদের এই ফর্মুলাটা এইরকম দাঁড়ায় 1 upon lambda equal to me to the power 4 by 8 epsilon naught square ch cube into
1/1 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। অ্যান্ড দেন আমরা যদি এই ফাইনাল এনার্জি স্টেটকে 2 দিয়ে ডিজাইন করি এবং ইনিশিয়াল এনার্জি স্টেটকে যদি আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি, যেখানে নাকি n এর ভ্যালু হলো কত, আমাদের n এর ভ্যালু হলো 3, 4, 5 ইত্যাদি। অ্যান্ড লাইকওয়াইজ যদি আমরা এই nf এর ভ্যালু 3 বসাই এবং n এর ভ্যালু যদি আমরা 4, 5, 6 ইত্যাদি বসাই, তাহলে ইকুয়েশন টার্ন ইনটু ইকুয়েশন 20, যেটা তোমরা দেখতে পাচ্ছ। লাইকওয়াইজ যদি আমরা nf ইকুয়াল টু 4 বসাই এবং n এর ভ্যালু হলো 5, 6, 7 ইত্যাদি বসাই, তাহলে তোমরা এই যে ইকুয়েশন 21 পাবা। অ্যান্ড লাইকওয়াইজ nf ইকুয়াল টু যদি আমরা 5 বসাই, তাহলে তোমরা পাচ্ছ 1/λ ইকুয়াল টু m e টু দি পাওয়ার 4/8 এপসিলন নট স্কয়ার CH কিউব ইনটু 1/5 স্কয়ার মাইনাস 1/n স্কয়ার, যেখানে n এর ভ্যালু হলো 6, 7, 8। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই যে আমরা ইকুয়েশন 18 টু 22, এই যে আমরা সেট অফ ইকুয়েশন কয়টা, আমরা 5টা যে ইকুয়েশন পেলাম, এই 5টা ইকুয়েশনের সাথে আমরা আগে যে এমপিরিক্যাল ইকুয়েশন গুলো দেখেছি সেগুলোর একটা রিজেম্বলেন্স আছে, তাই না? এই বাম পাশের সবগুলো জিনিস একই, এবং ডান পাশের এই যে প্যারেনথেসিসের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো যদি তোমরা 1 to 1 মিলাতে চাও, তাহলে দেখবা ইউ উইল গেট দি সেম থিং। শুধুমাত্র এখন আমরা জানি না যে এই যে প্যারেনথেসিসের বাইরে যে জিনিসটা আছে, যদিও আমাদের এই যে 18 to 22 এই পর্যন্ত যা কিছু আছে তার সবগুলো কি, সবগুলো সেম থিং, সবগুলো সেম থিং, বাট আমরা তার ভ্যালুটা এখনো জানি না। যদিও আমরা এর আগে জানি যে আমাদের এমপিরিক্যাল ইকুয়েশনের গুলোতে যেটা ছিল, ফর ইনস্ট্যান্স তোমরা যদি বামার সিরিজ বলো বা লাইডেন সিরিজ বলো বা প্যাশন ব্র্যাকেট বা কোন সিরিজ, হোয়াট এভার ইট মে বি, তোমরা যেটাই বলো না কেন, সেখানে আমরা একটা এখানে রিডবার্গ নাম্বার দেখেছিলাম, সেটাকে আমরা আর দিয়ে লিখেছিলাম। এখানে আমরা একটা ডিফারেন্ট থিং পেয়েছি, যেটা আমাদের কত, m e টু দি পাওয়ার 4/8 এপসিলন নট স্কয়ার CH কিউব। তাহলে এখন যদি এখনো পর্যন্ত আমরা বলতে পারি না যে এই যে ইকুয়েশন গুলো আমরা ডেভেলপ করলাম, সেট অফ ইকুয়েশন, সেইগুলো আমাদের এই যে ডিউ টু দি ট্রানজিশন অফ দি ইলেকট্রন এবং তার উপর বেস করে আমরা এগুলো ডেভেলপ করেছি, কিন্তু এটা আমরা বলতে পারি না যে এই ট্রানজিশনের ফলে আমরা সে ধরো বামার সিরিজের যে স্পেক্ট্রাল লাইনগুলো আমরা পাচ্ছি, সেগুলো এখান থেকেও পাবো। লেটস চেক যে আমাদের এই m e টু দি পাওয়ার 4/8 এপসিলন নট স্কয়ার CH কিউবের ভ্যালুটা কত। তো তোমরা জানো যে এইখানে এমটা কি, এম হলো আমাদের ইলেকট্রনিক মাস, ই হলো ইলেকট্রনিক চার্জ, এপসিলন নট হলো পারমিটিভিটি কনস্ট্যান্ট, সি হলো স্পিড অফ লাইট, এবং এইচ কি, এইচ হলো আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো তোমরা জানো ইলেকট্রনিক মাস কত, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ইলেকট্রনিক চার্জ কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। অ্যান্ড দেন তোমরা জানো পারমিটিভিটি কনস্ট্যান্টের ভ্যালু হলো ফ্রি স্পেসে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড পার মিটার। লাইটের স্পিড হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর প্লাঙ্ক কনস্ট্যান্ট হলো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তো আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে ইফ ইউ ক্যালকুলেট ইউ উইল গেট 1.097 into 10 to the power 7 per meter. তো তোমরা নিশ্চয়ই দেখছো, ইটস ইন্টারেস্টিং দ্যাট এই যে m e টু দি পাওয়ার 4/8 এপসিলন নট স্কয়ার CH কিউব, যেটার ভ্যালু কত, 1.097 into 10 to the power 7 per meter. What does it mean? It's the same as you got earlier, that is Rydberg number, তাই না? জি স্যার। তার মানে হলো যে এই যে সো ফার উই আর টকিং অ্যাবাউট, তার মানে এই যে আমার যে স্পেক্ট্রাল লাইনগুলো আমরা দেখছি, দ্যাট ইজ অরিজিনেটিং ফ্রম হোয়ার অ্যান্ড হোয়াই। দিস ইজ বিকজ অফ যে এই বোর যেই কথাটা বলছেন, যে দ্যাট ইজ বিকজ
the transition from the higher energy level to the lower energy level যদি নাকি একটা ইলেকট্রনের ট্রানজিশন ঘটে তাহলে that is going to give you a photon and আমরা সেটাই এখান থেকে দেখছি। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে যদি নাকি আমরা এই যে ট্রানজিশন গুলো এখানে দেখায়, যদি আমরা ট্রানজিশন গুলো দেখায় তাহলে তোমার এই যদি 2 3 4 5 6 ইত্যাদি এই এক্সাইটেড স্টেট গুলোকে আমরা এখানে বলে রাখি যে যেহেতু আমরা n ইকুয়াল টু 1 এটাকে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি বলেছি, তো এই রেস্ট অফ দ্য এনার্জি স্টেট এগুলোকে আমরা এক্সাইটেড এনার্জি স্টেট বলবো। তো যদি নাকি আমার এই যে এক্সাইটেড এনার্জি স্টেট থেকে ইলেকট্রন গুলো ট্রানজিশন ঘটে লোয়ার এনার্জি স্টেট, তার মানে সে ধরো 2 থেকে 1, 3 থেকে 1, 4 থেকে 1 ইত্যাদি ইত্যাদি, তাহলে দ্যাট উইল গিভ ইউ কি লাইম্যান সিরিজ, যেটা নাকি তোমরা অলরেডি এখান থেকে দেখেছো যে যেহেতু আমাদের এই যে ইকুয়েশন 18, তো এইটা এই যে m e to the power 4/8 epsilon naught square c h cube, এটা তো তোমরা দেখলা যে এটা হলো আমার রিডবার্গ নাম্বার r। তাহলে আমরা যদি এখানে r প্লেস করি তাহলে ইউ আর গোইং টু গেট হোয়াট, ইউ আর গোইং টু গেট লাইম্যান সিরিজ, যেটা নাকি কি আমাদের আল্ট্রাভায়োলেট রিজিয়নে হাইড্রোজেনের কি অ্যাটমিক স্পেকট্রা দেয়। এন্ড যদি নাকি আমরা এই 3 4 5 ইত্যাদি থেকে নিচের দিকে আসি, তার মানে আমরা এই যে এনার্জি স্টেট 2 তে আসি, তাহলে সেটা আমাদেরকে কি দেবে, সেটা দিবে আমাদের বামার সিরিজ। এবং যদি নাকি আমরা এই যে এনার্জি স্টেট 3 তে আসি আমার হায়ার এক্সাইটেড স্টেট থেকে, তাহলে সেইগুলো থেকে আমরা কি পাবো, প্যাশন সিরিজ। যদি আমরা এই যে 4 নম্বরে আসি উপর থেকে নিচে, তাহলে দ্যাট উইল গিভ ইউ দি ব্র্যাকেট সিরিজ। যদি আমরা 5 নম্বরে আসি, আমি এইখানে আর দেখাইনি, তো তাহলে আমরা কি পাবো সেখানে, ফান সিরিজ। হ্যাঁ, ফোন সিরিজ। তাহলে এই পর্যন্তই কি কারোর কোনো কোশ্চেন ছিল? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার এটা তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতেছি, তাহলে এই এনার্জি স্টেট গুলো স্যার ইনফিনিটি লেভেল পর্যন্ত আমরা কিভাবে বলতেছি? হাইড্রোজেনের এনার্জি স্টেট ম্যাক্সিমাম তো একটা থাকবে নাকি? আমরা তোমাদেরকে অলরেডি বলেছি যে আমাদের এই যে মিনিমাম এনার্জি কত, 13.6। 13.6 নেগেটিভ, তাই না? জি স্যার। নেগেটিভ ভ্যালু। তার মানে হলো যে এইটা হলো আমাদের মিনিমাম এনার্জি, এটাকে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি বলি। জি স্যার। আর ম্যাক্সিমাম এনার্জি কত হতে পারে? 0। 0। মানে 0 0 বলে তো আসলে থাকে না, তোমার অ্যাটম থাকে না, বাট স্টিল এটা হলো তোমার একটা মানে হায়ার এন্ড, বা এইটা একটা ডিমার্কেশন লাইন বলতে পারো, এটা একটা ডিমার্কেশন লাইন বলতে পারো বিটুইন অ্যাটম এন্ড নো অ্যাটম। তার মানে হলো যে এই তুমি যতক্ষণ অ্যাটম বলবা ততক্ষণ তোমাকে এই ইকুয়াল টু 0 নিচে থাকতে হবে। ইলেকট্রনটার এনার্জি কত, ইকুয়াল টু 0 নিচে থাকতে হবে, নেগেটিভ হতে হবে। হোয়াট এভার ইটস রেঞ্জ মে বি, এই -13.6 ইলেকট্রন ভোল্ট আপ টু কি 0, এই পর্যন্ত তোমার অ্যাটম থাকবে। তার মানে ইন আদার ওয়ার্ডস ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে থাকবে। এবং যখন তুমি 0 অনওয়ার্ড হবে তখন কি হবে, সে আর বাউন্ড থাকবে না, সে আর বাউন্ড থাকবে না। তো তার মানে হলো যে তুমি অ্যাজ পার বোর ইউ ক্যান গো অন, নাথিং রং উইথ দ্যাট। যদি এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, সেখানে তোমার বিষয়টা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। বলো। এখানে শক্তি স্তরগুলো দ্বারা তো অরবিটকে বোঝাচ্ছে, তাই না? তাহলে বোর্ডের পরমাণু মডেল অনুযায়ী অরবিট অসংখ্য পরিমাণ থাকতে পারে একটা অ্যাটমের। আমরা এই অসংখ্য এইটা তোমাদের অন্য একটা ক্লাসে মনে হয় আমি একদিন বলেছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, তোমাদের মনে আছে হয়তো। আবার একটু আমি সরি এইখানে একটু আসি, তোমাদেরকে এই যে বলেছিলাম, কেউ বলে না এই যে 0/0 নিয়ে তোমাদের একদিন আমি জি স্যার, আনডিটারমাইন্ড। এই যে তোমরা বলো যে আনডিটারমাইন্ড, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট?
অ্যান্ড আরেকটা জিনিস হলো যে যেমন ধরো 1/1 কত 0 এটা ইনফিনিট। 1/0 ইকুয়াল টু কি লিখো ঠিক হলো ইনফিনিটি। আচ্ছা এই যে তো এই যে বলো তো 1/0 ইকুয়াল টু ইনফিনিটি হোয়াট ডাজ ইট মিন? স্যার ওটা এক্সিস্ট করে না। হ্যাঁ? অসংজ্ঞায়িত। না অসংজ্ঞায়িত না তো, তুমি তো বলছো ইনফিনিটি, এইটা বলছো যে আনডিফাইন্ড, তাই না? এই যে 0/0 কে বলছো তুমি আনডিফাইন্ড এন্ড 1/0 ইকুয়াল টু ইনফিনিটি তুমি বলছো, তাই না? হোয়াট ডাজ ইট মিন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হোয়াট ইজ ইউর ইনফিনিটি? স্যার অনির্ণেয়। স্যার ইনফিনিটি হচ্ছে অসংজ্ঞায়িত, আর 0/0 ওটা হচ্ছে অনির্ণেয়। অনির্ণীয়। I do not understand your word in Sir, fact. 0/0 ইকুয়াল টু যদি আমরা কে ধরি তাহলে 0 ইকুয়াল টু কে ইন্টু 0 হচ্ছে, তার মানে ওখানে কে যে কত সেটা আমরা জানি না, এখানে ওটাকে বলছি অনির্ণেয় বা আনডিটারমিনেন্ট। আর হচ্ছে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি বলতে বোঝাচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না, কারণ কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা এনিওয়ে ডিসকন্টিনিউয়াস ফাংশন দুটো একটা জিনিস হলো যে I do not understand sometimes whatever may be this situation, ধরো সায়েন্টিফিক এরিনা বলো আর সে পলিটিক্যাল ইয়েতে বলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ থিংস বলো, হোয়াট এভার ইট মে বি, বা সার্ভিস সেক্টর বলো, যে এই ধরো আমাকে সবসময় কিছু বলতে হবে, হোয়াটস দ্য নেসেসিটি? মানে কিছু একটা ধরো যে তোমাকে একটা কোশ্চেন করা হলো, ফর ইনস্ট্যান্স আই এম টকিং অ্যাবাউট সিম্পল থিং, তো ধরো যে তোমাকে এটার একটা উত্তর দিতে হবে, তাই না? হোয়াই? যদি নাকি উত্তরটা রিলিভেন্ট হয় তাহলে তো ঠিক আছে, নাথিং রং উইথ দ্যাট, তুমি তো অবশ্যই দিবা যে দিস ইজ দ্য অ্যান্সার, ইউ ক্যান গো ফর আর্গুমেন্ট। কিন্তু কথা হলো যে এইটা যদি প্রাসঙ্গিক না হয়, হোয়াটস দ্য নেসেসিটি? জি স্যার। তো আমরা যখন নাকি উই আর টকিং অ্যাবাউট সায়েন্স, তখন তো সবসময় তোমার কথাবার্তাগুলো হবে যুক্তি নিরপেক্ষ, তাই না? জি স্যার। যে এইটা তুমি যে যুক্তিটা দিবা সেটা তোমার নিরপেক্ষ যুক্তি হবে। এটা এই জন্য না যে তুমি অ্যালাইড কোনো একটা বিশ্বাস তোমার আছে, যেমন নাকি ধরো যে গ্যালিলিও দোষটা কি ছিল, সারা জীবন হাউস অ্যারেস্ট থাকলেন কেন উনি, তার কি সমস্যা ছিল? দেখো এইটা আমার কাছে সবসময় ইন্টারেস্টিং যে উনি কি কোনো অপরাধ করেছিলেন? যদি অপরাধ কেউ করেও থাকে, মনে করো যে উনি চার্চের বিরুদ্ধে বলছেন, এইটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাই না? কিন্তু উনি কি চার্চের বিরুদ্ধে বলেছিলেন? যদি কেউ চার্চের বিরুদ্ধে, মনে করো চার্চের যদি এটাই ঠিক হয় যে না উনারা যেটা মনে করতেন এটা হলো চার্চের ইয়ে, তাহলে সেটাও তো গ্যালিলিও করেনি, সেটা করেছিলেন কোপার্নিকাস, রাইট? মনে করো আমি তোমারটাকেই অ্যাকসেপ্ট করলাম, যে তুমি যেটা বলছো, ধরো আই অ্যাকসেপ্ট ইওর ওপিনিয়ন, যে যদি নাকি এটাই হয় যে গ্যালিলিও যেটা বলেছেন যে সেটা হলো চার্চের বিরুদ্ধে, তাহলে গ্যালিলিও তো ওটা বলেননি, ওটা বলেছিলেন কোপার্নিকাস, তাহলে গ্যালিলিওকে কেন হাউস অ্যারেস্টে থাকতে হলো? না, উনার দোষটা ছিল উনি ওটা দেখিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, তাই না? এইটা এইটা হলো অভিযোগ। এখন কথা হলো যে দেখো, এনিওয়ে ফরগেট অ্যাবাউট দিস থিংস, লজিক্যালি চিন্তা করো। আমরা যখন বলি ইনফিনিটি, দেখো তুমি খেয়াল করো এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। তুমি যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, তাহলে ব্লাইন্ড ফোল্ডলি তুমি এইটা ইউজ করবে এনিও হয়, তাহলে দ্যাট উইল মিসলিড ইউ। তার মানে এই যে 0/0 এইটা আসলে মিনিংলেস। তোমাকে ইউ উইল ফাইন্ড আউট যে এইটা হুইচ ইজ বিগার দ্যান দ্য আর্লিয়ার ওয়ান, এটা সবসময়ের জন্য ওয়ান্স এন্ড ফর অল। হোয়াট এবার আই ডু আন্ডারস্ট্যান্ড, আমি যেটা বুঝি সেটা হলো এই জিরোর ভ্যালুটা, এইটা কি তুমি এই যে 0 মানে এই যে ধরো 10 টু দি পাওয়ার মাইনাস কত দিব, মাইনাস 16, ইজ ইট নট 0 ইন সাম কনটেক্সট? জি স্যার।
আবার ধরো এইটা এইটা যদি আমি বলি এই যে 10 টু দি পাওয়ার মাইনাস কত, সে ধরো 28, এই যে আগে পিছিয়ে যাই থাক, ধরো কিছু আছে 159 হোয়াট এভার ইট মে বি, সে ধরো। তো এখন দেখো এইটাও, ইজ ইট নট জিরো ইন সাম পার্সপেক্টিভ? জি স্যার, উপর এটা নিউমারেটর, জি স্যার, হ্যাঁ এই নিচেরটা কি জিরো না কোনো একটা ক্ষেত্রে? জি স্যার। এখন দেখো এই দুটোকে যদি আমরা বলি, এখন তোমরা এই যে যদি বলো অসংজ্ঞায়িত বা আনডিটারমাইন্ড বা হোয়াট এভার ইট মে বি, ইজ দ্যাট ট্রু হেয়ার? না স্যার। কাজেই ব্লাইন্ডফোল্ডলি তুমি যদি ব্যবহার করো তাহলে দ্যাট উইল মিসলিড ইউ। এবার আসি আমরা এই যে ইনফিনিটিতে, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? সে ধরো এই গতদিনে আমার টিকা দেওয়ার ডেট ছিল, তো বাই সাম মিনস আমি একটা গাড়ি চাচ্ছিলাম, ওখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ছিল, এনিওয়ে আমি গাড়ি ওখান থেকে অ্যাভেল করতে পারিনি, একটা অ্যাম্বুলেন্স দরকার ছিল, এনিওয়ে আমি অন্য কিছু ভেবে তখনকার মতো অ্যাম্বুলেন্স নিইনি, হয়তো অন্য কোনো জরুরি পরিস্থিতি যদি অ্যারেস্ট করে, এনিওয়ে। তো এই কথাগুলো এই জন্য বলছি যে ধরো যে এই আমার রেজিস্ট্রেশন করা আছে তোমাদের আবু নাসের হসপিটালে, তো ট্রান্সপোর্টের কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি, আরো অন্য কিছু কারণ ছিল, ফরগেট অ্যাবাউট দ্যাট। তো ধরো ওই একই দিনে একটা মিটিংও ছিল। এখন এখন আমার টার্গেট হলো যে অ্যারাউন্ড 11 o'clock আমি টিকাটা নিতে চাই, অ্যারাউন্ড 11 o'clock আমি টিকাটা নিতে চাই, বাট আমার মিটিংটা হলো 11টায়। এবার দেখো কোনো না কোনো কারণে আমি ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারিনি। তো তোমরা জানো যে আমি ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাস থেকে আবু নাসের হসপিটালের দূরত্ব কত, প্রায় 12-13 কিলোমিটার বা মোর দ্যান 10 কিলোমিটার, রাইট? কি বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে এই যে ধরো 12 কিলোমিটার বা 10 কিলোমিটার যদি হয়, আর আমি যদি 11:15টার সময় টিকা নিতে চাই, আর 11টার সময় যদি আমি মিটিং এ অ্যাটেন্ড করতে চাই, আই ডু নট হ্যাভ দি ট্রান্সপোর্টেশন। তাহলে এইবার দেখো, ইজ ইট নট ইনফাইনাইট ডিস্টেন্স টু মি ফ্রম কুয়েট ক্যাম্পাস টু আবু নাসের হসপিটাল ফর মি? জি স্যার। যখন বিকজ অফ হোয়াট? স্যার, বিকজ অফ লিমিটেড টাইম, কারণ হলো আমার হাতে 15 মিনিট সময় আছে। তো ধরো যে এই 15 মিনিট সময়ের মধ্যে আমি আসতে পারি না উইদাউট এ প্রপার ট্রান্সপোর্টেশন। তাহলে আমার কাছে কি, যদিও এই 10 কিলোমিটার বা 15 কিলোমিটার, এইটা কি তোমার ইনফাইনাইট ডিস্টেন্স ফর এ ম্যান? Did you get the point right? বিক্রম? জি স্যার, বুঝতে পারছি। তো তার মানে কি, তার মানে হলো যে এই যে ইনফিনিটিটা, এটা আসলে খুব রিলেটিভ ফ্যাক্ট, যে কোনো একটা সার্টেন সিনারিতে। আবার দেখো একজন সাধারণ মানুষের জন্য 15 কিলোমিটার মোটেও ইনফাইনাইট ডিস্টেন্স নয়, কিন্তু একটা পিঁপড়ের জন্য 15 কিলোমিটার কি ইনফাইনাইট ডিস্টেন্স। ইনফাইনাইট ডিস্টেন্স। আবার একটা সাধারণ মানুষের জন্য এখান থেকে নিউ ইয়র্ক কি ইনফাইনাইট ডিস্টেন্স। ইনফাইনাইট ডিস্টেন্স। হোয়াট অ্যাবাউট প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট? নট ইনফাইনাইট। Not আমরা infinite. ইনফাইনাইট কেন বলতেছি স্যার? এটা তো একটা পরিমাপ আছে নির্দিষ্ট যে তার মানে হলো, হ্যাঁ বলো। স্যার ইনফাইনাইট কেন বলতেছি আমরা? স্যার সাধারণ মানুষের জন্য হলেও তো এখান থেকে নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট দূরত্ব আছে স্যার, তাহলে আমরা ইনফাইনাইট কিভাবে বলতে পারি সেটা? এটা অবশ্যই নির্দিষ্ট দূরত্ব, কিন্তু সেই নির্দিষ্ট দূরত্ব কি তুমি ওভারকাম করতে পারো? যদি পারো কত সময় লাগে? না সেটা হয়তো পারি না, কিন্তু স্যার
আচ্ছা মনে করো ফরগেট অ্যাবাউট, তুমি বুঝতে পারছো না ডিস্টেন্স যখন বলছি তখন তুমি হয়তো ভাবছো যে এখান থেকে 5000 কিলোমিটার ফর ইনস্ট্যান্স, ঠিক আছে, বা 6000 কিলোমিটার, যদিও তার বেশি, মনে করো 7000 কিলোমিটার এখান থেকে নিউ ইয়র্ক। ইজ দ্যাট ওকে? জি স্যার। তো এখন মনে করো তুমি যখন বলছো যে 7000 কিলোমিটার, এটা হলো তোমার, এটা তো ফাইনাইট ডিস্টেন্স। এবার Yes, sir. আই এম টকিং অ্যাবাউট টাইম। মনে করো যে তুমি নিউ ইয়র্কে যেতে চাও, তোমার কত সময় লাগবে নিউ ইয়র্কে যেতে? অবশ্যই তুমি বলবা না যে আমি আমার প্যারেন্টস এর কাছে যাব আর এয়ার টিকেট বাইয়ের জন্য পয়সা যাব, সার্টেনলি তোমার প্যারেন্টস তোমাকে দিবে না, কনসিডার দ্যাট। এবার কত সময় লাগবে বলো তো, প্রিডিক্ট করো, হাউ মাচ টাইম ইউ উইল নিড টু গো দেয়ার। এবং ইন অ্যাডিশন এখানে আরো কতগুলো জিনিস আছে। নিউ ইয়র্কে যেতে হলে তোমার একটা ভিসা লাগবে, তোমার পাসপোর্ট লাগবে। সে ধরো তোমার যদি পাসপোর্ট থাকেও বা তুমি পাসপোর্ট খুব রিডিলি অ্যারেঞ্জ করতে পারো, কিন্তু ভিসাটা কি তুমি রিডিলি অ্যারেঞ্জ করতে পারো? ধরো যে তুমি যাতে অ্যারেঞ্জ না করতে পারো, তার ব্যবস্থা কর্তৃপক্ষ করবে যে না, সে এখানে লেখাপড়া করছে, তার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত এম্বাসিকে রিকোয়েস্ট করা হলে আপনারা ভিসা দিবেন না, যে এখানে সে আগে শেষ করুক, তারপরে লেট হিম মুভ সামহার। এবার বলো তো তোমার সময় কত লাগবে? ক্যান ইউ প্রেডিক্ট? না স্যার, বের করাটা কষ্ট। হ্যাঁ, তো তার মানে যে আমি হোয়াট এভার আই এম মিনিং, যে এই ইনফিনিটিটা দ্যাট ইজ এ রিলেটিভ টার্ম, ঠিক আছে? আচ্ছা, বাই মানে অন দি আদার হ্যান্ড, ধরো যে ইউএস অ্যাম্বাসেডর, তার জন্য কি নিউ ইয়র্ক যাওয়াটা ইনফাইনাইট সময়ের ব্যাপার? না স্যার। ম্যাটার অফ ফিউ আওয়ার্স। হোয়াট অ্যাবাউট প্রেসিডেন্ট বাইডেন, যে নিউ ইয়র্ক থেকে ঢাকায় আসবেন? তার মানে এইটা হলো কমপ্লিটলি রিলেটিভ টার্ম। আমরা এইবার এই আমাদের যেখানে ছিলাম, তোমরা এই যেই কথাটা বলছিলে, এই এভরিথিং ইজ ইন দ্যাট সেন্স, যে তোমরা যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ আওয়ার ইনফাইনাইট, তাহলে ইট ডিপেন্ডস যে যখন আমরা এইটার ক্ষেত্রে বলছি, তখন আমার এই ইনফিনিটির রেঞ্জটা কি? এই নাম্বারে হয়তো অনেক হতে পারে, বাট ইন টার্মস অফ এনার্জি কত সেটা? ইন টার্মস অফ এনার্জি হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। কারণ হলো 13.6 ইলেকট্রন ভোল্টের বেশি দিলে তোমার অ্যাটম আর এক্সিস্ট করছে না। Probably now you got the point right. ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট ইয়েতে যাই। এই যে বোর করেসপন্ডেন্স প্রিন্সিপল, যেহেতু বোর এটা করেছিলেন, অ্যাটমিক মডেলটা বোরের দেয়া এবং করেসপন্ডেন্স প্রিন্সিপলটাও উনারই দেয়া, সেই কারণে এটাকে বোর করেসপন্ডেন্স প্রিন্সিপল বলা হয়। তো তোমরা দেখবা যে যত নাকি আমাদের এই কোয়ান্টাম নাম্বার বেশি হবে, দ্যাট উইল অ্যাপ্রোচ টুয়ার্ডস ক্লাসিক্যাল ফিজিক্স। তো ক্লাসিক্যাল ফিজিক্স কি বলে? তোমরা জানো যে ক্লাসিক্যাল ফিজিক্স বলে যদি নাকি একটা চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড হয়, তাহলে সেটা রেডিয়েট করে। তো এখন একটা চার্জ পার্টিকেল যদি নাকি অ্যাক্সিলারেটেড হয়, তাহলে সেটা রেডিয়েট করবে। এখন সেই রেডিয়েশনটা যদি আমরা মেজার করতে চাই, তো ইফ উই টক অ্যাবাউট হাইড্রোজেন অ্যাটম, তাহলে সো ফার হাইড্রোজেন অ্যাটমের যে মডেল আমরা ডেভেলপ করেছি, সেই মডেলে আমরা দেখছি কি, আমরা বলছি হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা অরবিট করছে, তাই তো? তো ইলেকট্রন যদি অরবিট করে একটা সার্কুলার অরবিটে, তাহলে এই সার্কুলার অরবিটে মানে কি? তার মানে সার্কুলার অরবিটে কোনো কিছু যদি মশানে থাকে, ইভেন এই মশানটা যদি ইউনিফর্ম হয়, তার মানে যদি এই স্পিডটা ইভেন ইউনিফর্ম হয়, তোমরা জানো যে এইটার দিক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? তো যদি দিক পরিবর্তন হয়, তাহলে কি ভেক্টর, অ্যাজ পার ভেক্টর তোমরা জানো যে মান আর দিকের যে কোনো একটা যদি পরিবর্তন হয়, তার মানে কি সেখানে কি হয়? ভেক্টরটার পরিবর্তন হয়, তাই তো? তো ভেক্টরের পরিবর্তন হওয়া তার মানে কি আমার ভ্যালোসিটি পরিবর্তন হচ্ছে, আর ভ্যালোসিটি পরিবর্তন মানে কি? ভ্যালোসিটি পরিবর্তন মানে দেয়ার ইজ অ্যাক্সিলারেশন ওভার দেয়ার। আর অ্যাক্সিলারেশন যদি থাকে, তার মানে কি
তার মানে হলো যে সেটা তো রেডিয়েট করবে। এবং তোমরা জানো যে এর আগে আমরা এই যে রাদারফোর্ড মডেলের আগে আরো কি কি মডেল ছিল? থমসন মডেল, তারপরে আরেকটা কি মডেল ছিল? ম্যাক্সওয়েলের তত্ত্ব। না, আরেকটা মডেল ছিল না, এই যে তোমার এই যে গোল্ড ফাইল নিয়ে যে স্যার ওইটাই তো রাদারফোর্ড। রাদারফোর্ড, আই এম সরি, মানে রাদারফোর্ড আলফা মডেল কণা আর বোর মডেল। তো এই যে রাদারফোর্ড মডেলে আমরা তখনই দেখেছি যে যদি নাকি আমার নিউক্লিয়াস থাকে, রাদারফোর্ড অ্যাজ পার রাদারফোর্ড মডেল, যে যদি আমার নিউক্লিয়াস পজিটিভলি চার্জ হয় আর ইলেকট্রন যদি আমার এই অরবিটে ঘুরতে থাকে, তাহলে কি করার কথা? ইলেকট্রনটা কোলাপস করার কথা। কিন্তু সেই কোলাপস তো হচ্ছে না, এবং এর পরবর্তীতে সেটার ব্যাখ্যা তো আর দেওয়া যায়নি। এবং বোর এসে বললো যদি নাকি আমার এইগুলো এই যে ডেফিনিট এনার্জি লেভেলে থাকে, এবং সেই এনার্জি লেভেলগুলোর ডেফিনেশন আমরা যদিও এই বোর যেভাবে অ্যাপ্রোচ করেছেন আমরা কিন্তু সেভাবে যাইনি, আমরা সেটা নিয়ে আলোচনা করব, আমরা সেখানে পরে যাব, যেহেতু আমরা 100 বছর পরে এসে আলোচনা করছি। তো বোর কতগুলো কি স্টেবল অরবিটের কনসেপ্ট প্রদান করেছেন। কিন্তু কথা হলো যে স্টেবল অরবিটের কনসেপ্ট প্রদান করলেও উই আর ইন্টারেস্টেড টু নো যে ওইটা তো যেই ব্যাখ্যা উনি দিয়েছেন সেটা অ্যাজ পার কি কোয়ান্টাম ফিজিক্স। যদিও এখনকার যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি, তখনকার দিনে ওইটা ছিল ওল্ড, মানে এখনকার দিনে আমরা ওইটাকে বলি ওল্ড কোয়ান্টাম ফিজিক্স ইন আদার ওয়ার্ডস। তো এনিওয়ে, সেটা হলো এই যে কোয়ান্টাম কনসেপ্ট থেকে এসছে। বাট আমরা রিজেম্বলেন্স খুঁজছি কিসের? আমরা খুঁজছি ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে এই কোয়ান্টাম ফিজিক্সের বা কোয়ান্টাম মেকানিক্সের যে রিজেম্বলেন্স, সেটা উই আর লুকিং ফরওয়ার্ড। তো তাই যদি নাকি হয়, তাহলে এই যে ইলেকট্রন যদি আমার অরবিটে ঘুরে রিভলভ রাউন্ড দি অরবিট, তাহলে আমরা এক্সপেক্ট করব যে সেখান থেকে কি আমাদের এনার্জি রেডিয়েশন হবে, এনার্জি রেডিয়েশন হবে। তো প্রথমে আসি যে সেই যদি নাকি আমাদের ঘুরে, তাহলে সেই স্টেবল অরবিটে ঘোরার জন্য আমাদের ভেলোসিটি কত হবে? তো তোমরা জানো যে আমরা এই খানিক আগেও এই ফোর্স ব্যালেন্সের কথা বলেছি, এবং সেই ফোর্স ব্যালেন্স থেকে আমরা যেই ভেলোসিটি পেয়েছি সেই ভেলোসিটি হলো কত? E/√4πε0mr। এখন কথা হলো যে যদি এইটা এই তোমার অরবিটে ঘুরে, যেটা আমরা এইখানে দেখিয়েছি, এই যে এইটা যদি আমাদের কনসেপচুয়াল মডেল হয়, যদি আমার এই ইলেকট্রনটা এইখানে ঘুরে, তাহলে সেই ঘোরার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা কত? সেই ফ্রিকোয়েন্সিটা আমরা যদি এফ দিয়ে ডিজাইন করি, তাহলে এফ ইকুয়াল টু কি হবে? ইলেকট্রন স্পিড বাই অরবিট সারকামফারেন্স। বিকজ তোমরা জানো যে এটার উল্টোটার সাথে তোমরা বেশি ফ্যামিলিয়ার। ধরো যে টি সময় কত লাগবে, তাই না? এই সার্কেলটা একবার ঘুরে আসতে কত সময় লাগবে? অরবিটের যে সারকামফারেন্স তাকে যদি ইলেকট্রনের স্পিড দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা সেই সময়টা পাবো, এবং ইনভার্স অফ দ্যাট টাইম দ্যাট উইল গিভ ইউ দি ফ্রিকোয়েন্সি। তা আমরা যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি দরকার, এই জন্য আমরা একবারই ইনভার্স অফ টাইম ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু লিখেছি কি ইলেকট্রন স্পিড বাই অরবিট সারকামফারেন্স। তো ইলেকট্রনের স্পিড তো ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, আর অরবিট সারকামফারেন্স কত আমাদের? 2πr, যেখানে হলো আর হলো আমাদের স্টেবল অরবিটের রেডিয়াস। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি নাকি আমরা ভি এর ভ্যালুটা এই যে এখান থেকে বসাই, ভি ইকুয়াল টু E/√4πε0mr, যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা এখান থেকে দেখছি ভি বাই টুয়াইস বাই √4πε0mr³ আমরা পাচ্ছি। তো তোমরা জানো যে স্টেবল অরবিটের রেডিয়াস rn দিয়ে যদি আমরা ডিজাইন করি, তো সেটার এক্সপ্রেশন আমরা অলরেডি ডিরাইভ করেছি, এবং সেটা হলো n²h²ε0/πm²। তো এইটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো f ইকুয়াল টু 4/8ε0² ইন্টু 2/n³। স্যার ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করলেন আবার একটু বলবেন? ফ্রিকোয়েন্সিটা আমরা বের করলাম, আচ্ছা এই যে ওখানে ই বাই হবে, তো আচ্ছা এইটাকে ই বাই হবে। এইটাকে যদি আমরা এখানে তার ওই ফ্রিকোয়েন্সি মানে
আরে বাবা, এটা ঘুরে গেল। এটাকে আমরা উল্টিয়ে যদি দিই, সরি, দেখতে পাচ্ছ? যদিও এইখানে আমি আবার ব্রাশ হারিয়ে ফেলেছি। এবার আমার ব্রাশ খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা, এইটাকে যদি আমরা টি বলতাম, এটাকে যদি আমরা টি বলতাম, তাহলে কি অরবিট সারকামফারেন্স বাই কি ইলেকট্রন স্পিড, ইজ দ্যাট রাইট? না, এইটার সে টুল, এনিওয়ে, যেহেতু খুঁজে পাচ্ছি না আপাতত, টুল খুঁজে পাচ্ছি না, তো তোমরা এখান থেকে তো বুঝতে পারছো যে এইটাকে যদি আমরা টি বলি, এটাকে যদি আমরা টি বলি, তো এই যে আমরা যদি এইরকম একটা আমরা আরেকটা ইয়ে নিই, এই যে এটা যদি আমাদের এই অরবিট হয়, তাহলে এই ইলেকট্রনটাকে ঘুরতে আমাদের এই টি ইকুয়াল টু কত লাগবে, কত কত সময় লাগবে? টি ইকুয়াল টু 2πr/v 2 পাই আর বাই ভি, ঠিক আছে? যেখানে 2 পাই আর কত, 2 পাই আর মানে হলো এইটা সারকামফারেন্স, তাই না? এটা সারকামফারেন্স, আর ভিটা কি, ভি হলো এই যে স্পিড অফ রিভলিউশন। তো আমরা যদি এখানে এফ বলি, যদি আমরা এখানে এফ বলি, তাহলে এই এফ ইকুয়াল টু কি হবে? এফ ইকুয়াল টু আমাদের এই যে ভি বাই 2 পাই আর হবে না? বা এই যে এফ ইকুয়াল টু 1/t হবে না? কি এবার ঠিক আছে? জি স্যার। তার মানে আমরা এই যেহেতু আমাদের টি দরকার নাই, উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট টি, আমাদের দরকার কি, আমাদের দরকার এই যে ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন। তো এই যে ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন যদি আমরা জানতে চাই, তাহলে আমরা সেই জন্য এটা লিখেছি এই যে অরবিট স্পিড বাই অরবিট সারকামফারেন্স। ইন আদার ওয়ার্ডস এইটা আসলে কনভেনিয়েন্ট, তাই না? এই যে অরবিট সারকামফারেন্স বাই অরবিটাল স্পিড যদি আমরা বলি, বা ইলেকট্রনিক স্পিড যদি আমরা বলি, তাহলে আমরা টি এন্ড দেন 1/t যদি আমরা করি, তাহলে সেইটা আসলে বুঝতে সুবিধা হয়। এনিওয়ে, তো এবার দেখো ঠিক আছে কিনা। স্যার স্যার জানো স্যার এই বোর পরমাণু মডেল, স্যার মানে আমরা তো জানি যে ইলেকট্রন আসলে এভাবে থাকে না, এরকম 2D ইলেকট্রনের আকৃতি এরকম 2D নেই, ইলেকট্রন হচ্ছে ত্রিমাত্রিক অঞ্চলে থাকে। কিন্তু স্যার তারপর আমরা এই বোর মডেল নিয়ে হিসাব নিকাশ করে অনেক কিছু এক্সপ্লেইন করি, এটা কেন স্যার? মানে স্যার এই যে পরে যখন কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল আসলো, তখন তো বোর পরমাণু মডেল ঠিক নেই, এটা আমরা জানলাম। হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তারপর স্যার ওইগুলো নিয়ে কেন হিসাব করি আমরা? হ্যাঁ, এইটা তো খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আর এই সব সময়ের জন্যই যে এই আমরা যখন স্কুলে পড়তাম, তখন টিচাররা বলতেন যে এই যে এই এক্সাম্পল 1 2, 1 হলেও এরকম, 2 হলে এরকম, তারপর 3 নম্বরটা আমাদেরকে বলতো যে তোমরা এটা করো। তো তখন আমাদের কি মনে হতো জানো? তখন মনে হতো যে ও স্যার সহজ দুটো দেখিয়ে দিলেন, আর এই কঠিনটা আমাদের জন্য রেখে দিলেন। তো ইজ ইট নট ইন্টারেস্টিং? আসল কথা হলো কি, যে আমাদের তো হিস্ট্রিটা জানতে হবে, তাই না? তুমি যদি পাস্ট জানো, তবেই না তুমি ফিউচার প্রিডিক্ট করতে পারবা। এখন মনে করো যে তুমি এই পড়তে চাও না, ঠিক আছে, নাথিং রং উইথ দ্যাট। কি বোর কি করেছিলেন, রাদারফোর্ড কি করেছিলেন, থমসন কি করেছিলেন, উই ডোন্ট নিড টু ডু দ্যাট। আমরা একবারেই পড়তে শুরু করব।
একদম লেটেস্ট কাটিং এর জিনিসটাই আমরা পড়বো। তুমি তো সেটা বলতে চাচ্ছ নাকি? না সেটা বলতে চাচ্ছি না স্যার, মানে অনেক কিছু এক্সপ্লেন করা হয় বোর পরমাণু মডেল দিয়ে এখনো। স্যার যেমন বর্ণালীটা বা এই যে পড়াচ্ছেন স্যার, বোর পরমাণু মডেলের সাপেক্ষে সূত্রগুলো আসতেছে, কিন্তু স্যার ওইটা ভুল, তারপরও এই সূত্রগুলো ওইটা দিয়ে না, না, কেন আসে বা ওইটা বিষয়টা দিয়ে শিখতে হয়? বিষয়টা সবসময় এরকম আমরা সায়েন্সে ভুল বলবো না। আমরা অবশ্যই, but ভুল কিছু বলবো না। আহ, আহ, ভুল আমরা এই যে ডে টু ডে লাইফে যেই ভুল শব্দটা আমরা যেভাবে বলি, আহ, আহ, বিজ্ঞানে আসলে এইরকম এইরকম নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা হলো তোমার বিচার বিশ্লেষণ করবা, যুক্তি প্রদর্শন করবা, তাই না? তুমি গো ব্যাক টু 100 ইয়ার্স এগো, এই 100 বছর আগে কি তুমি জানতে যে এই বোরের মডেলগুলো দেওয়ার পরে যেই অসুবিধাগুলো তোমরা ফেস করলা, সেইটা কি তার আগে জানা ছিল? আমরা কি সেটা জানতাম? না স্যার। আমি তো জানতাম না। যদি তুমি জানতে আগেরটা, তাহলে তো তুমি ইউ কুড ম্যানিপুলেট দি থিংস, তাই না? যেহেতু আমরা এটা জানতাম না, তার মানে আমাদের ডেভেলপমেন্ট গুলো দেখতে হবে। এবং তুমি যখন বুঝতে পারো যে ও এই জায়গাটায় তাহলে ফল্টি হচ্ছে, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, কেন মনে হলো তোমার? কেউ একটা প্রপোজ করেছে, তারপরেই তো তুমি এটা বলতে পারলা। উনি প্রপোজ করার আগেই যদি তুমি বলতে পারতা, তাহলে তো দেন ইউ উড বি ক্রেডিটেড, তাই না? যেমন এখন তুমি বলছো যে ও বোরের মডেল তো ঠিক নাই, রাইট, বোরের মডেল ঠিক নাই, ইউ আর রাইট। কিন্তু তুমি কি বোরের আগে সেটা বলতে পেরেছিলে যে এই তুমি এই মডেল করো না, এটা তোমার ঠিক হচ্ছে না, ঠিক হবে না, মডেলটা তোমাকে এভাবে করতে হবে? যদি তুমি পেরে থাকো তাহলে দ্যাটস ফাইন, নাথিং রং উইথ দ্যাট, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। আসলে বিষয় হলো যে আমাদের আমরা এটা পড়ছি, দেখো বোর যেভাবে বলেছেন আমরা কিন্তু সেভাবে পড়ছি না। একটু খেয়াল করে দেখো যে সোফার আমরা যা কিছু আলোচনা করেছি, যদিও আমরা বারবার বোরের কথাই বলছি, কিন্তু আমরা বোর যেভাবে গেছেন এখনো কিন্তু আমরা সেভাবে যাইনি, আমরা সেখানে পৌঁছাও নি, এখনো পর্যন্ত পৌঁছাইনি। বিকজ অফ হোয়াট? কারণ হলো যে আমরা 100 বছর পরে পড়ছি, এবং 100 বছর পরে আমাদের যা রিকোয়ারমেন্ট, আমাদের যা দরকার, আমরা সেটাই দেখছি। এটা এমন নয় যে আমরা এই বোরের, এটা হলো একটা বেস, এটা একটা বেস, এটা একটা স্টার্টিং পয়েন্ট ইন দ্যাট সিনারিও, অ্যান্ড উই উইল সি যে সেখান থেকে আমাদের ডেভেলপমেন্ট গুলো কি হচ্ছে। আর এটাতে এমন নয় যে আমাদের ডেভেলপমেন্ট শেষ হয়ে গেছে। আর একটা জিনিস, তুমি যদি ভুল ঠিকের কথা বলো, তাহলে মানুষ বলে যে সোফার আমরা নেচারের অনলি 4% জানতে পেরেছি। তাহলে যদি 4% আমরা জেনে থাকি, তাহলে 96%ই তো অবস্কিওর। তাহলে কি করে আমরা বলবো যে অমুক ভুল আর অমুক ঠিক? যেমন মনে করো যে তুমি যদি বলো নিউটনের কর্পাসকুলার থিওরি, সেটা তো রং প্রমাণিত হয়েছে, তাই না? তারপরে তো এসে যখন নাকি তুমি এই যে কোয়ান্টাম কনসেপ্ট অফ লাইট তুমি এসছো, তখন তো আবার সেইটাকে রিভাইভ করলাম, যেটা নিউটন 400-450 বছর আগে বলেছেন। তো তুমি এই যে ভুল বলছো, তোমার ভুলটাও যেমন রিলেটিভ, তোমার ঠিকটাও তো আসলে রিলেটিভ, ইজ ইট নট দ্যাট রাইট? স্যার তো আমরা হিস্ট্রি যদি আমাদের না থাকে, তাহলে কি হবে? এখন তুমি যদি বলো যে আমার হিস্ট্রির দরকার নাই, আচ্ছা দ্যাটস ফাইন, তোমার হিস্ট্রির দরকার নাই, তাতে কি হবে? বলে যে তাহলে কি আমরা চলতে পারবো না? চলতে পারবা কিনা এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। কারণ হলো যে তোমার এখন হয়তো মনে হতে পারে যে ও আমার পাস দরকার নাই, কিন্তু এমন একটা সিনারিও অ্যারাইজ করবে যে তখন তুমি আর এটা ওভারকাম করতে পারবে না, তখন তোমার হিস্ট্রি দরকার পড়বে। যেমন দেখো আমরা এখন করোনা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? তো অন্যভাবে যদি আমরা বলি যে আমরা হিস্ট্রি সম্পর্কে অ্যাওয়্যার নয় বলি আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, কারণ প্রায় 100 বছর পর পর এরকম একটা ডিজাস্টার আমাদেরকে ফেস করতে হয়। তো আমরা কেন সতর্ক হইনি যে এই তো 100 বছর আমাদের হয়ে গেছে, এবং এই সময়টাই আমরা একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব, এরকম একটা প্রেডিকশন কেন তোমার ছিল না? এবং সেজন্য তুমি কেন সতর্ক হওনি? তো এই যে সতর্ক হয়নি কেন? ইন আদার ওয়ার্ডস, আমি যদি বলি যে আমরা ইতিহাস বিস্মৃত হয়েছি সেজন্য,
আমরা ইতিহাস থেকে শিক্ষা নিইনি এবং সতর্ক হতে শিখিনি, সেজন্য। বুঝতে পেরেছো হোয়াট আই এম মিনিং? জি স্যার। তো তোমার এভরিথিং ইজ ইন্ট্রিকেটলি রিলেটেড। হয়তো ইন এ সেন্স তুমি বুঝতে না পারতে পারো, বা আমি বুঝতে না পারতে পারি, বা তুমি ডিস্টিংক্ট ভিশনে হয়তো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না হতে পারে, বাট ইন দি লং রান উইল নিড অল অফ দেম। তো আমার মনে হয় আজকের এই লেসনকে আমরা শেষ করতে পারবো, অনেকখানি এখানে আরো বাকি আছে। তো আমার মনে হয় কি আমরা এইটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করি। বরং তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে এখানে, তাহলে আই উইল রেসপন্ড টু দ্যাট। স্যার ওখানে ভিড় জায়গায় ই হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে কোন জায়গায়? স্যার। এই তৃতীয় লাইন, frequency তৃতীয় লাইন এখানে লাইন স্যার, জি স্যার। ওখানে ভি এর জায়গায় কি হবে স্যার? আচ্ছা, এইটা তো আমরা ভি, যেহেতু ইলেকট্রনিক স্পিড বসিয়েছি, ভিটাকে স্যার আমরা বি এর মানটাই তো বসিয়েছিলাম এখানে। সার্টেনলি এখানে ই হবে। তোমরা এটা কারেক্ট করে নিও, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো এটা কারেক্ট করে দেওয়ার। এটা সার্টেনলি ই হবে। আর কোনো কমেন্ট বা কোশ্চেন? না স্যার, আপাতত আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সময় যে আমরা লিখছিলাম যে স্যার ই বাই এইচ, স্যার এটা কোথা থেকে পাইছিলাম স্যার? ফ্রিকোয়েন্সি ই বাই এইচ এইটা তো আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। এটা তো আজকের ক্লাসে নাই। তুমি ওই যে আগের লেকচারটা দেখো, যদি তুমি ওইখানে না বুঝো তাহলে আমি আবার নেক্সট ক্লাসে তোমাকে এটা আমাকে একটু স্মরণ করিয়ে দিও, তাহলে আই উইল শো ইউ। ঠিক আছে? ওকে স্যার। এটা তো আগের লেকচারে ছিল, আমি তোমাকে এখনো দেখাতে পারি, বাট উই আর রানিং আউট অফ টাইম টুডে। আমার মনে হয় এটা নেক্সট ক্লাসে তুমি দেখে নিও আগের লেকচারটা, যদি তারপরে ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড আমাকে একটু স্মরণ করিয়ে দিও, আই উইল লেট ইউ নো। জি স্যার। তাহলে তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, সাবধানে চলাচল করো। আবারও বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।